আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়ার প্রত্যাশা কামনা সবার জন্য সবসময় থাকে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফেসবুক লাইভে। আমি আছি আপনাদের সাথে আমাদের ফেসবুক পেজ উচিত কথার ভাত্তায় থেকে। তো যে যেখান থেকে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আর অবশ্যই সকলকে আমি ফার্স্ট রিকোয়েস্ট করব, যারা আমাদের পেজে নতুন জয়েন করেন বা যারা আমাদের লাইভ আজকে ফার্স্ট টাইমের মতো দেখছেন, সবাই অবশ্যই আমাদের উচিত কথার ভাত নাই পেজটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, কারণ আমাদের নতুন একটা পেজ। আর বেসিক্যালি এই পেজ থেকে আমরা সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ এবং সামাজিক যেই সেন্সিটিভ ইস্যুগুলো থাকে সেগুলোতে আমরা আপনাদের সাথে কথা বলি, আপনাদের মতামত জানি, আপনাদের পরামর্শ শুনি। আর সেকেন্ড হচ্ছে যে এই পেজ থেকে যারা লাইভ করতে চান, তারা যদি গজলের লাইভ করতে চান বা গানের লাইভ করতে চান বা ইসলামিক কোনো লাইভ করতে চান, অবশ্যই আমাদের পেজে আপনার লাইক দেওয়ার পরে মেসেজিং অপশন আসবে। তো আপনি ইচ্ছা করলে সেখানে লাইক দিতে পারেন। লাইক দিয়ে আপনি ইচ্ছা করলে আমাদের সাথে এই পেজ থেকে লাইভ করতে পারেন। তো আলামিন ভাই আছেন আমাদের সাথে। কেমন আছি? ভালো আছি ভাইজান। তো আর কে কোথা থেকে আমার সাথে আছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আমাকে অনেকেই অনেকদিন ধরে কয়েকটা প্রশ্ন করছিলেন। আমি যখনই লাইভে যাই একটা বিষয় সবার মধ্যে খুব উৎসাহ কাজ করে, যে আসলে দক্ষিণ কোরিয়া কিভাবে আসা যায়। তো দক্ষিণ কোরিয়া কিভাবে আসা যায় সেই বিষয়ে আজকে আমি ডিটেলস আপনাদেরকে খুঁটিনাটি আলোচনা করব, যাতে কেউ প্রতারিত না হন। কারণ বাংলাদেশে এখন দক্ষিণ কোরিয়াতে আসার জন্য অনেক ধরনের দালাল চক্র, প্রতারক চক্র আপনার কাজ করছে, যার কারণে অনেকেই আপনার বিভ্রান্তিতে পড়ছেন, কেউ হয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো সেই কারণে আজকে আমি ভাবলাম যে দক্ষিণ কোরিয়ার বিষয় আসে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটারও চেষ্টা করব উত্তর দেওয়ার যতটুকু আমি জানি। তো আবারও সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভে। যে যেখান থেকে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি নাইম আছি দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে। দক্ষিণ কোরিয়া কিভাবে আসতে হয় বা দক্ষিণ কোরিয়ার আপনার বর্তমান অবস্থা কি, বা মানে এই তো এ টু জেড যা আছে কোরিয়া আসা নিয়ে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একদম মানে উইকিপিডিয়া থেকে, গুগল উইকিপিডিয়া থেকে কিছু রেফারেন্স দিচ্ছি। দক্ষিণ কোরিয়া হচ্ছে, আপনারা কম বেশি সবাই জানেন যে আজ থেকে 10 বছর আগেও দক্ষিণ কোরিয়ার ততটা মানুষ ভালো জানতো না বা চিনতো না বা বুঝতো না। সবাই চিনতো যে সাপ ব্যাং বিলে কুত্তা টুত্তা খায় এই দেশের মানুষ, এটা একটা প্রচলন আছে আমাদের দেশে। তবে সাপ ব্যাং আমি দেখি নাই খাইতে, শামুক টামুক খায়, আমি নিজেও খাই, অক্টোপাস খায়, তারপর হচ্ছে আপনার ঝিনুক খায়, এক ধরনের পোকা আছে এগুলা খায়, ঠিক আছে। তো এইসব ধরনের জিনিস ওরা খায়। আর দক্ষিণ কোরিয়া হচ্ছে বর্তমানে আপনার এশিয়ার যে দেশগুলো আছে, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, তারপর সিঙ্গাপুর, জাপান টাপান, এই যে আমরা এশিয়া ভিত্তিক যে দেশগুলো আছি, এখানে সবচেয়ে আপনার ডেভেলপিং দুইটা কান্ট্রির মধ্যে একটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া, আর একটা হচ্ছে জাপান। জাপান এখনও দক্ষিণ কোরিয়া থেকে আর একটু অ্যাডভান্স আছে। তো এই কারণেই লাস্ট 7 থেকে 8 বছর মানুষ দক্ষিণ কোরিয়ার প্রতি অনেক আগ্রহী, এখানে আসার জন্য অনেক চেষ্টা করে। আর যার কারণে আমাদের দেশে একটা প্রবণতা আছে যে এই জিনিসটার মার্কেট বেশি, সেটা নিয়ে নানান ধরনের প্রতারণামূলক ফাঁদ তৈরি হয়। তো অনেকে আছেন এসব ফাঁদে পা দেন, সেই জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। সাইফুল ভাই কুয়েত থেকে আছেন, খায়রুল ভাই ভালো আছি, ইকরামুল ভাই লিখেছেন গান বলেন, কাউসার ভাই লিখেছেন হাই। আমি গান একটু পরে একটা গ্রুপ থেকে লাইভে যাব, তখন গান শুনবেন যারা গান শুনতে চান। নাইম ভাই ভালো আছি, আমার মিতা। তো দক্ষিণ কোরিয়া সম্পর্কে একদম প্রাথমিক যদি ধারণা দেয়, দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে একটা ছোট দেশ, কিন্তু দক্ষিণ কোরিয়ার টাকার মানও বাংলাদেশ থেকে কম, কিন্তু হচ্ছে জিডিপি যেটা আপনার পার হেড মাথা পিছু যে গড় আয় দক্ষিণ কোরিয়ার, সেটা হচ্ছে আপনার প্রায় $27,000 পার ইয়ার। মানে একটা আমার মাইয়া ভালো আছে, কাসার ভাই ভালো আছে, আমার মেয়ে ভালো আছে। তো দক্ষিণ কোরিয়ার আপনার বাৎসরিক যে ইনকাম একজন নাগরিকের গড় হিসাবে, সেটা হচ্ছে প্রায় $27,000, যেটা বাংলা টাকাতে প্রায় আপনার 25 লক্ষ টাকা। এটা হচ্ছে গড় আয়। গড় আয় হচ্ছে 25 লক্ষ টাকা একজন কোরিয়ানের। তো সেই কারণে কোরিয়ার অবস্থা সারা বিশ্বের মধ্যে টপ লেভেলের যে দেশগুলো আছে সেখানে দক্ষিণ কোরিয়া মেবি 18 নম্বর দেশ, যেটা আপনার রাইজিং ডেভেলপমেন্ট যেভাবে তারা করতেছে। তথ্য প্রযুক্তির দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া, ইন্টারনেটের মধ্যে সবচেয়ে দ্রুতগতির দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। তো এরকম নানা বিষয়ের কারণে দক্ষিণ কোরিয়া এখন সারা বিশ্বে একটা জায়গা নিয়েছে। আর লাস্ট যেই 8-10 বছর হয়েছে দক্ষিণ কোরিয়াতে আপনার বিদেশি শ্রমিকদের খুব বেশি চাহিদা বেড়েছে। তো বিদেশি শ্রমিকদের চাহিদা বাড়ার কারণে আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশ থেকে আমাদের নতুন একটা ভিসা লাস্ট 7 থেকে 8 বছর ধরে এই ভিসাটা হচ্ছে। এই ভিসাটার নাম হচ্ছে ইপিএস বা এমপ্লয়মেন্ট পারমিট সার্ভিস বা সিস্টেম। এটা হচ্ছে আপনার জব ভিসা। তো ইপিএস এর যে ভিসাটা, সেটা সম্পর্কে আমি একদম ফার্স্টে আপনাদেরকে বৃত্তান্ত আমি জানাবো, যাতে আপনারা হলেও প্রতারণার ফাঁদে না পড়েন।
একদম ফার্স্টে আমি বলে দিচ্ছি, দক্ষিণ কোরিয়াতে ব্যক্তি মালিকানার কোনো ভিসা নেই। যদি কোনো ভাই বলেন যে ব্যক্তি মালিকানার ভিসা আছে, তিনি আপনার সাথে মিথ্যা বলছেন। দক্ষিণ কোরিয়াতে, আরব দেশগুলোতে আমরা জানি যে আপনি আপনার কফিল থেকে বা মালিক থেকে আপনি ইচ্ছা করলে একটা ভিসা নেওয়া, সেটা বিক্রি করে কাউকে নিয়ে আসতে পারেন। তো দক্ষিণ কোরিয়াতে আপনার শ্রমের যে ভিসাগুলো আছে ওইটা ওইভাবে হয় না। যেইভাবে হয় সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা বলতে আপনার যখন এই দেশে পারমিট হবে আপনার ফ্যামিলি আনার, ফর এক্সাম্পল না, আমি এই দেশে পড়াশোনা করেছি লাস্ট 8 বছর। এখানে আমার অনার্স মাস্টার গ্র্যাজুয়েশন সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমার জন্য ফ্যামিলি ভিসার একটা অপশন দেওয়া হয়েছে যে আমি আমার স্ত্রী সন্তান থাকলে আনতে পারবো, আমার বাবা মাকেও আমি এখানে ট্যুরিস্টে আনতে পারবো, তবে সেটারও মেয়াদকাল আছে 3 থেকে 6 মাস, এর বেশি থাকা যায় না। তো এরকম নানান বিষয় আছে, যেটা হচ্ছে একজন স্টুডেন্টের জন্য এই সুবিধাটা আসলে দেয়া হয় সরকারের তরফ থেকে। কিন্তু যারা শ্রমিক ভিসায় আসেন তারা, বা যারা ব্যবসায়িক ভিসায় আসেন, তারা ইচ্ছা করলে ফ্যামিলি আনতে পারেন। কারণ প্রতিটা দেশে আমরা জানি যে এনআরআই বা এই যে যারা আছে, আব্দুল হাকিম ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আজাদ ভাই কানেক্ট হয়েছেন। তো এই ধরনের মানুষ যারা আছেন তাদের জন্য ওই দেশের সরকার আলাদা সুবিধা দেয়। কিন্তু যারা শুধু ধরেন কোরিয়াতে কেউ এসে কাজ করতেছে, যেটাকে আমরা ইপিএস ভিসা বলি, ইপিএস ভিসাতে যেই লোক আছে, আমার এলাকার এক ছোট ভাই ছিল, আমি নাম বলবো না, আমি একবার একটা লাইভ করছিলাম এটার জন্য। আমার এলাকার ছোট ভাই হঠাৎ করে এলাকায় গিয়ে বলছে সে 400 ভিসা নিয়ে আসছে কোরিয়া থেকে। তো আমি খুব আশ্চর্য হয়েছি, আমি প্রথমে জানতাম না, পরে যখন শুনলাম সবার কানে কানে যে সে বলতেছে 400 ভিসা নিয়ে আসছে, এখন একদম ফার্স্ট টাইম সে মাত্র 3000 টাকা করে নিচ্ছে। 3000 টাকা কেন নিচ্ছে? যে ভিসাগুলো লটারির মাধ্যমে সিলেকশন হবে, তা আপনার একটা পাসপোর্টের ফটোকপি আর জনপ্রতি 3000 টাকা করে নিচ্ছে। এখন 3000 টাকা করে, স্বাভাবিক আপনারা যদি বলা হয় যে আপনি কোরিয়া আসলে আপনি মাসে বেতন পাবেন 2 লক্ষ টাকা বাংলাদেশি, সেই ক্ষেত্রে আপনি 3000 টাকা স্বাভাবিক দিয়ে দিবেন যে যদি লেগা যায়। তো তাদের কথা খুব সুন্দর হয়, তাদের কথা খুব মিষ্টি হয়। তো সে যেভাবে বলছিল যে লটারিতে টিকার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেন্ট ফি বাবদ আমি 3000 টাকা নিব, আর আপনার পাসপোর্টের ফটোকপিটা দিবেন, যদি ওইখান থেকে সিলেকশন হয় তারপর আপনি চলে যাবেন। তো মানুষ জিজ্ঞেসে তোমার লাভ কি, তোমার দালালি কই? নর্মালি আমরা তো মানে ফ্রিতে কাজ করি না। তো সে বলছে আপনি যদি কোরিয়া যাইতে পারেন আপনার প্রথম মাসের বেতনটা আমাকে দিয়ে দিবেন, এটা হচ্ছে আমার লাভ। আপনার সাথে আমার চুক্তি থাকবে যে আপনি কোরিয়াতে গিয়ে প্রথম মাসের বেতনটা দিবেন। এখন প্রথম মাসের যে বেতনটা, সেটার পরিমাণ হয়, যারা সরকারি ভিসাতে দক্ষিণ কোরিয়াতে আসেন 2019-এর, যদি আপনি বেসিক ডিউটি করেন 8 ঘন্টার, তো কোরিয়াতে বেসিক্যালি 8 ঘন্টার উপরে ডিউটি হয়, যদি আপনি 8 ঘন্টা ডিউটি করেন আপনার পার মান্থ স্টার্টিং বেতনটা শুরু হবে 1.5 লক্ষ টাকা থেকে। আর আপনি যদি ওভারটাইম করেন, আর আপনার যদি নাইট শিফট থাকে, যে মাসে 15 দিন ডে শিফট করতেছেন, মাসে 15 দিন নাইট শিফট, সেই ক্ষেত্রে আপনার বেতন 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা হয় মাসে। তো এত বড় একটা অ্যামাউন্ট আপনি চিন্তা করবেন যে দিলাম আর কি, হ্যাঁ 5 বছরে লেগে যে আমার 1 মাসের বেতন হতো তাকে আমি দিয়ে দিলাম। তো এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে ওরা, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে আরও নানান ধরনের, যে আমার মালিককে বলছে লুক লাগবে, এই সে। এখন কোরিয়ার থেকে কি কাগজ নিচ্ছে, আপনি তো কোরিয়ান ভাষা বুঝবেন না। কারণ হচ্ছে যে আপনার ইংরেজি হলে বোঝা যাবে, কোরিয়ানরা কিন্তু আপনার মাতৃভাষা কোরিয়ান ভাষা, আর তাদের এইখানে 98% ক্ষেত্রে আপনার কোরিয়ান ভাষাই ব্যবহার করা হয়। স্বপন ভাই ভালো আছি, ময়নাল কানেক্ট, জাহিদ ভাই, শরীফ ভাই ধন্যবাদ, স্বাধীন ভাই সুন্দর কথা বলেছেন ভাই। না, কোরিয়াতে নিয়ে এখন নানান ধরনের ব্যবসার প্রতারণা চলছে। আপনি দেখবেন যে এখানে সেখানে আপনার সাইনবোর্ড ব্যানার ট্যানার টানায় যে 6 মাসে পাঠিয়ে দিবে। আমি ধারাবাহিকভাবে বলছি, প্রথম আমি সরকারি ভিসাটার কথা বলছি। সরকারি ভিসা বলতে সরকারের দক্ষিণ কোরিয়ার সরকার 2008 থেকে মেবি আপনার বিদেশি শ্রমিকদের ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পরে 15টা দেশের সাথে চুক্তি হয়, যেখান থেকে তারা প্রতি বছর লোক আনে, এর মধ্যে বাংলাদেশ একটা। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশ থেকে লোক আনার পরিমাণ কমে গেছে। এখন এটা কমার পিছনে কিছু কারণ আছে যে কেন কমছে। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে কি, যে লোকটা বাংলাদেশে বসে মাসে 10,000 টাকা কামাই করতো না, সেই লোকটা যখন কোরিয়া আসলো, আসার পরে আমি আজকে আসলাম একটা কোম্পানিতে, আমার কালকে থেকে জয়েন হয়ে গেল, তো 1 মাস পরে আমি বেতন পাইলাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। এখন আমি এক বিকালে ঘুরতে গেছি, একজনের সাথে দেখা হয়েছে, উনি আমাকে বলতেছে যে উনি বেতন পায় 3 লাখ টাকা। আর আমার ভিতরে হয়েছে কি, লোভ জায়গায় গেছে, আমার ভিতরে 3 লাখ টাকার স্বপ্ন ঢুকে গেছে। তা আমি করছি কি, যারা আপনার ইপিএস ভিসাতে আছে তাদের আপনার 3টা কোম্পানি চেঞ্জ করার সুযোগ থাকে, যে আপনার প্রথম কোম্পানি খারাপ হলো আপনি দ্বিতীয় কোম্পানিতে যেতে পারবেন, এরকম 3টা কোম্পানি চেঞ্জ করা যায়। তা আমি করলাম কি, আরে আমি তো 2 লাখ পাই, সে তো 3 লাখ পায়, ওই লোভে আমি করলাম কি, 3 মাস পরে আমার মালিক আমি ছেড়ে দিলাম। যেই লোক বাংলাদেশ থেকে আমাকে নিয়ে আসছে, যেই লোক বাংলাদেশ থেকে আমাকে নিয়ে এসে ডাইরেক্ট 2 লাখ টাকা বেতন দিল, আমি 3 মাস পরেই তার কোম্পানি ছেড়ে দিলাম আর একটু লোভে। তো এটাতে হইলো কি, প্রথম 3 মাস আমাকে যে বেতনটা দিচ্ছে মালিক, সেটা হচ্ছে তার লসের প্রজেক্ট। কারণ আমি কাজ টাজ জানি না, টুকিটাকি ভাষা যা জানি, তা আমাকে একটা ট্রেনিং করতে করতে তার 2-3 মাস সময় যায়। এখন আমি যখন একটু কাজ শিখে সারছি, তখন আমি একটু বেশি টাকার লোভে আমি কোম্পানি চেঞ্জ করলাম। তো এটাতে হয় কি, মালিকের
আপনার লসের জায়গাটা ক্রিয়েট হয়, তো যার কারণে মালিক পরবর্তী সময় বাঙালিদের ক্ষেত্রে বোঝে যে না এগুলো এসে আপনার কোম্পানি চেঞ্জ করে ফেলে, মানে মালিক চেঞ্জ করে ফেলে খুব সহজেই। তো এই কারণে বাঙালিদের হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় লাস্ট 2-3 বছর অনেক কমে গেছে, অনেক অনেক বলতে অনেক। আপনার আগে যদি 100 জন আনছে এখন 50 জনও আনে না। এই যে আমাদের এই অভাব, এই যে স্বভাব খাচ্ছত, এগুলোর কারণে। মাউন্ট ভাই ধন্যবাদ, ইমতিয়াজ ভাই ভালো আছি, রিয়াপু ভালো আছে, হাসান জয়েন করেছে। ভাই বর্তমানে ভালো মানুষের খুবই অভাব। তো যাই হোক, এইভাবে যখন আপনি আসবেন আপনাকে ফার্স্ট যেটা করতে হবে একদম সর্বপ্রথম, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর আমার মনে হয় যে এই ল্যাবটা আপনাদের একটু শেয়ার করার প্রয়োজন আছে, কারণ এটাতে আমি একদম খুঁটিনাটি ডিটেলস আলোচনা করে দিব যাতে কোনো ভাই প্রতারণার শিকার না হন। সরকারি বা ইপিএস যেটাকে বলা হয়, এই সিস্টেমে আপনার কোথাও কোনো টাকা দিতে হয় না। সবচেয়ে প্রথম খেয়াল রাখবেন, যদি আপনাকে কেউ বলে ভাই আমার লাইন আছে, আমি ওই বোয়েসেল হচ্ছে যে সংস্থা বাংলাদেশ থেকে, যে সংস্থাটা কুরিয়ার সাথে ভিসা প্রসেসিংয়ের কাজ করে, লুক প্রসেসিংয়ের কাজ করে, এটাকে বোয়েসেল বলা হয়। ওই সংস্থার সাথে ওই সংস্থা আপনার থেকে কখনো টাকা নিবে না, শুধু আপনার রেজিস্ট্রেশন ফি ছাড়া। সর্বপ্রথম হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা থাকতে হবে। এখন ভাষা শেখার জন্য আপনি যে কোনো সেন্টারে যেতে পারেন, বাংলাদেশে এখন অনেক ধরনের সেন্টার আছে। আপনি যে কোনো সেন্টার থেকে প্রথমে কোরিয়ান ভাষা শিখতে হবে। ভাষা শেখার পরে দ্বিতীয় হচ্ছে যে বোয়েসেল থেকে যখন আপনাকে কি বলে, আমরা এখন ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের কারণে আমরা এগুলো খুব সহজে জানি। বোয়েসেল থেকে প্রতি বছর একটা আপনার আমি বলে দিচ্ছি boesl.gov.bd। এই যে এই ওয়েবসাইটটা আপনি ইচ্ছা করলে ক্লিক করতে পারেন গুগলে গিয়ে। আমি আবারও বলছি www.boesl.gov.bd। এই ঠিকানাটাতে আপনি যদি এই ওয়েব অ্যাড্রেসে আপনি যখন ক্লিক করবেন, আপনার বোয়েসেলের ওয়েবসাইট চলে আসবে। বোয়েসেল হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে যে বোয়েসেল একটা সংস্থার নাম যারা বিদেশে শ্রমিক প্রেরণ করে, ঠিক আছে? তো ওই সংস্থা তারা তাদের ওয়েবসাইটে আপনার যখন অনলাইন রেজিস্ট্রেশন হয় তখন তারা ছাড়ে। সাদি আপু ভালো আছে, আশরাফুল ভাই আমি দক্ষিণ কোরিয়াতে আছি, পুলক ভাই হ্যালো। তো বোয়েসেল যখন আপনার সার্কুলার ছাড়বে তখন আপনাকে প্রাইমারিভাবে প্রাথমিক পর্যায়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, আপনি ওইখানে তাদের সার্কুলারে ঢুকলে ওইখানে লেখা থাকবে যে আপনার হয়তো কি পাস করা লাগে। তবে আমি যতটুকু জানি ইপিএস ভিসার জন্য খুব বেশি পড়াশোনার দরকার হয় না, এসএসসি বা 10 পাস হলেও আমার মনে হয় চলে। তবে বয়সের একটা সময়সীমা আছে, আপনার হয়তো 18 বছর থেকে 35 এই পর্যন্ত বয়সের একটা লিমিটেশন আছে। কামরুল ইসলাম সাহা ভাই বস, হ্যাঁ হ্যাঁ পুলক ভাই www.boesl অর্গানাইজেশন না gov.bd, আমি যে ওয়েবসাইট থেকে দেখেছি, আপনি ওইভাবে সার্চ দিতে পারেন। তো অনলাইনে রেজিস্ট্রেশন করা যখন আপনার শেষ হয়ে গেল তখন হচ্ছে লটারি করা হয়। এখন লটারিটা কখন করা হয় আমরা যতটুকু জানি, যে একটা জায়গায় যদি একজন মানুষের প্রয়োজন হয়, সেইখানে যখন আপনার 10 জন মানুষ হয় তখন আমরা লটারিতে যাই। তো লটারিটা হচ্ছে 3200 প্লাস ভিসা কম আসলে তাও অনেক লোক থেকে যাবে। হ্যাঁ, লটারি কি মাসে সারবে? লটারি বেসিক্যালি আপনার মেবি মার্চ এপ্রিলের দিকে, বছরের এই সময়টাতে আপনি ওয়েবসাইটে ঢুকলে বস পাবেন। তো যখন আপনার লটারিটা হবে, আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করছেন, এখন কথার কথা যে কোরিয়াতে হয়তো 2019 সালে লোক নিবে 2000, এখন 2000 লোকের জন্য আপনার লটারি কমপক্ষে আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হয় প্রায় 14 থেকে 15 লক্ষ আপনার রেজিস্ট্রেশন কাউন্টিং হয়, সেখান থেকে মানুষ আসবে মাত্র 2000 জন, ঠিক আছে? তো সেই কারণে প্রথম ধাপে লটারি হয়। লটারিতেই আপনার ম্যাক্সিমাম আপনার 70% বাদ দিয়ে দেওয়া হয়, লটারিতে 30% রাখা হয়। 30% রাখার পরে আপনি যদি যখন আপনি লটারিতে টিকে যাবেন, আপনাকে ফেস টু ফেস বোয়েসেলের অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আপনি পে অর্ডারের একটা কাগজ দেওয়া হবে, আর আপনি সব কিছু ঠিকঠাক করে আপনি পে করে দিবেন। তো ওইখানে টিকার পরে নাম্বার 1 হচ্ছে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, নাম্বার 2 হচ্ছে আপনি লটারিতে সিলেক্ট হবেন, নাম্বার 3 হচ্ছে যদি সিলেক্ট হন তাহলে আপনাকে বোয়েসেলের মেইন অফিসে যেতে হবে সশরীরে, সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, পে অর্ডার করবেন, ওইখানে সামান্য টাকা মেবি 3000 টাকা লাগে। পঞ্চম ধাপ হচ্ছে সিবিটি একটা পরীক্ষা, সেটা হচ্ছে কম্পিউটারের সামনে বসে আপনাকে কোরিয়ান ভাষা পড়া এবং শোনার একটা পরীক্ষা দিতে হবে বোয়েসেলে। তো ওইটাতে যদি আপনি টিকে যান তাহলে হচ্ছে পরবর্তী ধাপ। হ্যাঁ পুলক ভাই আমি একটু জাস্ট একটা ধাপ শেষ করে নিই। এরপরে হচ্ছে আপনার ভাষা পরীক্ষা যখন আপনি দিবেন আপনার টিকতে হবে। এখন দেখা গেছে যে অনেকে আছে 100-তে 98 পায়, 100-তে 99 পায়, জাস্ট আপনার কিছু টেকনিক্যালি পড়াশোনা করে, তো তারপরে আসলে ভিসা হয় না। এখানে অনেক কিছু বিষয় আছে। ভাষা পরীক্ষার পরেও আপনার
অর্ধেক বাদ পড়ে যাবে। আপনি লটারি টিকছেন, তারপর আপনাকে ভাষা শিখাবে তাদের এখানে, শেখানোর পরে ওইখানে আবার পরীক্ষা হবে, পরীক্ষাতে আবার আরেকটা অংশ বাদ পড়বে, বাদ পড়ার পরে আপনারা যারা টিকে গেলেন তারা আবার স্কিল টেস্ট নামে আরেকটা আছে। স্কিল টেস্ট বলে মানে কোরিয়াতে সরকারি যে ভিসাগুলোতে আনা হয় সেগুলো আসলে কী ধরনের ভিসা, সেগুলো হচ্ছে, আমি যদি আপনাকে সহজভাবে বলি, আমাদের বাংলাদেশে যেমন যেই কাজগুলো আমরা বাঙালিরা সহজে করি না, ফর এক্সাম্পল আমাদের এলাকায় আমি দেখছি যে ময়মনসিংহের নেত্রকোনার, রংপুরের অনেক ভাই আসে যারা কি বলে কৃষিকাজের জন্য আসে। কারণ হচ্ছে এখন আমাদের এলাকা কুমিল্লা হচ্ছে খুব বেশি, আপনি এটা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি বিদেশি হচ্ছে কুমিল্লা, রেমিটেন্স একদম ফার্স্ট হচ্ছে কুমিল্লা। তো যার কারণে ঘরে ঘরে বিদেশি হওয়ায় আপনার চাষাবাদের ক্ষেত্রে মানুষ পাওয়া যায় না। তো আমরা সাধারণত ওইসব যারা ভাইরা কাজ করতে আসেন কৃষিকাজ তাদেরকে আমরা রাখি। যেই কাজটা আমি করি না সেটা আমরা যেটা পরিশ্রম হবে সেই কাজের জন্য আমরা বিদেশি ব্যবহার করি। তো সেম কোরিয়াতেও আপনার যেসব কাজের জন্য আনা হয় ভারী কাজের জন্য, আপনার ওয়েল্ডিং, তারপর হচ্ছে কোম্পানির খুব ভারী ভারী কাজ যেগুলো, তারপর ফিশিং, নানান ধরনের, হ্যাঁ এই ধরনের কাজগুলো বেসিক্যালি আনা হয়। তো আপনি যখন স্কিল টেস্টের জন্য আপনাকে একটা মেজর সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিসাতে যেতে চান কোরিয়াতে। ধরেন আপনি ওয়েল্ডিং বেছে নিলেন বা গার্মেন্টসের যে কোনো একটা কিছু বেছে নিলেন বা অন্য একটা টেকনিক্যাল কাজ বেছে নিলেন, ওইটার উপরে আপনাকে মেবি 4 থেকে 5 মাস আপনাকে কোর্স করাবে, তারা ওইখানে কাজ শিখাবে। তো ওই কাজ শেখানোর পরে আরেকটা টেস্ট আছে, ওইটার নাম হচ্ছে স্কিল টেস্ট। স্কিল টেস্ট বলে তো দক্ষতা, যে আপনি এটাতে কতটুকু অর্জন করলেন, আপনি কতটুকু শিখলেন। ওই স্কিল টেস্টেও আবার বাদ পড়বেন। বাদ পড়ার পরে যেই লাস্টের অংশটা থাকবে সেইটা হচ্ছে প্রাথমিকভাবে আপনার সিলেক্ট হয়েছে। তো মানে এটাকে বলা হয় সব পরীক্ষা পাশ করার পর কোটা থেকে সমপরিমাণ লোক রেখে বাকিদের বাধ্য হবে। এখন এই যে আপনার ধারাবাহিকভাবে আপনি যে ভাষা পরীক্ষা দিচ্ছেন সেখানে আপনার একটা মার্কিং হয়েছে, আপনি যখন সিবিটি পরীক্ষা দিচ্ছেন সেখানে একটা মার্কিং হয়েছে, স্কিল টেস্টের একটা মার্কিং হয়েছে। তো সব কিছুর পয়েন্ট যোগ করে যারা বেশি পাবে, এখন দেখা গেছে যে আপনি ভাষা পরীক্ষায় 100-98 পাইছেন কিন্তু আপনার স্কিল টেস্ট খারাপ হয়েছে তুলনামূলক, আপনি কিন্তু ওইখানে আবার এটা কম বেশি হয়ে যাবে। তো অ্যাভারেজে আপনার যারা সবগুলা পরীক্ষাতে ভালো করবে লাস্ট পর্যন্ত তারা বেসিক্যালি আপনার সিস্টেমে সিরিয়ালে যাবে। এখন ধরেন সিরিয়ালে তারা লুক রাখলো 5000, যে কোরিয়া এবার বাংলাদেশ থেকে লুক আনবে 3000 ফর এক্সাম্পল। 5000 লুক থেকে এখন 5000 কিন্তু কোয়ালিফাইড, এই 5000 কিন্তু আসতে পারবে না যারা সব পরীক্ষা শেষ করেও 5000 পর্যন্ত টিকছে। কোরিয়াতে হয়তো লুকের চাহিদা এবছর 3000 বাংলাদেশ থেকে তারা রোস্টার দিল। এখন ওই 3000-এর মধ্যে যারা সিরিয়ালে থাকে, মানে টপ লেভেলের যে 3000 জন আছেন তারাও একসাথে আসে না, একসাথে হয়তো 100-150 জনের একটা টিম পাঠায় বাংলাদেশ থেকে, এইভাবে ধারাবাহিকভাবে। এখন দেখা গেলো যে আপনি হয়তো সিরিয়ালে আপনি আছেন 1200 বা 1300 নাম্বার, কোনো কারণে কোরিয়া এই বছর 1000-এর বেশি লুক নিল না, আপনি কিন্তু বাদ। মানে আপনি 3000 জনের মধ্যে থাকলেও যে আসবেন শিওর ওরকম না, এটাই হিসেব করতেছে যে এই বছর এখান থেকে কি পরিমাণ লুক নিবে সেটার উপর ডিপেন্ড করবে। সো এটা হচ্ছে আপনার ইপিএস এর প্রসেস। আর সবচেয়ে সহজ এবং সস্তা ইপিএস এর মাধ্যমে আসাটা হচ্ছে সবচেয়ে কম খরচে। আপনার টোটাল প্যাকেজ মিলিয়ে মেবি 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে সব মিলিয়ে। তো কোরিয়ার মতো দেশে আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে আসবেন আপনার প্রায় 10 বছরের জন্য। টোটাল আপনি দুইবার আসতে পারবেন কোরিয়াতে। হ্যাঁ 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 শাহা ভাই, পুলক আমি একটু কথা বলতে চাই, পলাশ জয়েন করেছে বাসার ভাই। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় এবং কি সবচেয়ে কম খরচে। আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে যখন কোরিয়া আসলেন আপনি প্রায় 10 বছরের মতো আপনি সুবিধা পাবেন, 9 বছর 8 মাস। আর যারা এই সিস্টেমে আসে তাদের মিনিমাম স্যালারি স্টার্ট হয় 2 লক্ষ টাকা থেকে। আপনি হিসাব করেন যে আপনি 10 বছরে কত টাকা ইনকাম করবেন। এর মাঝখানে আপনার সেকেন্ড হচ্ছে যে আপনার থাকা খাওয়া সেটা মালিক বহন করে, আপনার চিকিৎসা মালিক বহন করবে, আপনার ইন্টারনেট মালিক বহন করবে, আপনার ইন্স্যুরেন্স আপনি 50 মালিক 50, নানান ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সবগুলা মালিক আপনাকে বহন করবে। সো আপনার যদি কোনো কি বলে মানে কুস্বভাব না থাকে তখন বিড়ি সিগারেট এগুলো খুব বেশি না। আপনি দৈনিক আপনি যদি মাসে $3000 বেতন পান, তো আপনার দৈনিক ইনকাম হচ্ছে $100, তো এক প্যাকেট সিগারেটের দাম হচ্ছে এই দেশি টাকায় 4500 টাকা। আপনি ধরেন দৈনিক $100 কামাই করলেন, $5 এক প্যাকেট সিগারেট খরচ করলেন, বাকি টাকা আপনার থেকে যাবে। আপনার কাজের পোশাক সব কিছু কোম্পানি থেকে আপনার পে করতে হবে। সো যারা এই ভিসাতে আসেন তারা খুব ভালো একটা সেভিংস করতে পারেন। তবে আমাদের বাঙালিদের যেটা খুব বেশি সমস্যা সেটা হচ্ছে যে আমরা আইসেই 2 মাস পরে কোম্পানি চেঞ্জ করি, যে আরেকজনের শুনছি 3 লাখ। তো এগুলা করতে করতে বাংলাদেশ থেকে ভিসার রেশিও কিন্তু অনেক কমে গেছে। রুকশেদ ভাই আমি ওয়েল্ডিং এর কাজ জানি, ভাষাও জানি, লটারির নাম ওঠে না পাই। আচ্ছা লটারি তো বস এটা হচ্ছে আপনার তকদির, আপনার রিজিক থাকতে হবে। আপনার লটারিটা হচ্ছে কিসমতের ব্যাপার, যদি আপনার কিসমত ভালো হয় হয়ে যাবে। লেটস লাভ জা। আচ্ছা
আব্দুল হাকিম ভাই, ভাই আমার ইমোতে কথা বলুন বস। আমি আসলে ইমো যেটা ইউজ করি এটা আমার খুবই ফ্যামিলিগত। তো আমার ইমো নাম্বার আমি বেসিক্যালি কাউকে দেই না, কারণ হচ্ছে যে অনেকে আছেন সময় অসময় আগে ছিল, অনেকে অনেকে আমি কানেক্ট করছিলাম ইমোতে, হয়তো ভালোবাসেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমিও তো ঘুমিয়ে থাকি বা আমার বাসায় থাকি, তো এই কারণে। স্টুডেন্টে আইএলটিএস ছাড়া যাওয়া যাবে, জি। এবার আমি বলতেছি স্টুডেন্ট ভিসার যে প্রসেসিংটা, স্টুডেন্ট ভিসাতে হচ্ছে আরেকটা সুবিধাগত, বাংলাদেশ থেকে খুব সহজে আসা যায়, কিন্তু সমস্যা হচ্ছে লাস্ট বেশ কয়েক বছর ধরে আমাদের বাঙালি স্টুডেন্ট যারা আমরা দক্ষিণ কোরিয়াতে আছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে মেবি আপনার 5 থেকে 7 হাজার পোলাপাইনা আছে সব মিলে। তো আসার পরে দুইটা প্রবণতা হয়। এখন আপনি যখন স্টুডেন্ট ভিসায় আসবেন, এখানে টোটাল একটা প্যাকেজ আছে প্রসেসিং এর জন্য, টোটাল একটা প্যাকেজ আছে। আপনি হংকং যাবেন সাদিয়া, আমি হংকং থাকি না, হংকং যারা আছেন তাদের সাথে আপনি কানেক্ট করবেন। ভাই ইন্ডিয়া থেকে যাওয়ার ব্যাপারে কিছু বলবেন। সেম আসাদ জামান ভাই, সেম ইন্ডিয়া থেকেও লুক আনে ইপিএসে। আর স্টুডেন্ট ভিসা সারা ওয়ার্ল্ড ওয়াইড সেম। স্টুডেন্ট ভিসা যারা আসতে চান, যাদের আইএলটিএস করা নাই, তারা হচ্ছে এখানে অনলি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারবেন, যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। এটা হয় আপনার 2 বছরের কোর্স, আপনি এটা শেখার জন্য আসতে পারবেন। এখন ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন বা আপনি অনার্সের কোর্স বলেন বা আপনি নর্মাল গ্র্যাজুয়েশন কোর্স বলেন বা মাস্টার্সে আসতে চান, এখানে একটা বিষয় আছে আপনার কী কী লাগবে। ফার্স্ট হচ্ছে আপনি ফ্রেশ স্টুডেন্ট হইতে হবে। আগে দেখা গেছে একজনের সার্টিফিকেট দিয়ে আরেকজনের চলে আসছে, এই সিস্টেম বন্ধ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফেক অ্যাকাউন্ট। আগে দেখা গেছে যে আমি যখন আসছি, যেটা সত্যি কথা, আমি যখন আসছি আমার বাবার এত টাকা ছিল না, তো আমিও আসলে ব্যাংক অ্যাকাউন্ট কিনছি, কিনা আপনার ভাগ্য ভালো ছিল, হয়ে গেছে। এখন আসলে এই সিস্টেমটা টোটালি আপনার বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে যে কোরিয়ান এম্বাসি আছে তারা খুব স্ট্রংলি এটা আপনার চেক করে, আর এখন আসলে ব্যাংকিং খাতটা অনলাইন হয়ে গিয়ে এই ঝামেলাটা হয়েছে। আগে যেটা ছিল, আমরা যেটা করছি, যে এই ব্যাংকে থেকে হয়তো আমার স্টেটমেন্টটা বানাইছি, ওই ব্যাংকের ম্যানেজারের কিছু টাকা দিছি, আবার আমার ইন্টারভিউ যেদিন হবে ওই সময় ওনারা ফোন করে রাখছি যে আঙ্কেল যদি এম্বাসি থেকে ফোন দেয় বলে দিয়েন যে অ্যাকাউন্টে টাকা আছে, তো ওনাকে এই কথাটার জন্য 20-30 হাজার টাকা দেওয়া হয়েছে। পুলক ভাই লিখেছেন ইন্ডিয়া থেকে লুক নেয় না। আমি ইপিএস এর ইন্ডিয়াটা সিস্টেম জানি না, তবে স্টুডেন্ট ভিসা যেটা সেটা আমি বলছি। তো এইভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল হইতে হবে, আপনার সার্টিফিকেট অরিজিনাল হইতে হবে। থার্ড হচ্ছে ফ্রেশ স্টুডেন্ট। ফ্রেশ স্টুডেন্ট বলে তো এখন 2019 চলে, তো সবচেয়ে বেটার হবে যদি আপনি 2017 বা 18 সালের এইচএসসি পাস করা বা অনার্স কমপ্লিট করা বা বিএ পাস করা আপনি যদি স্টুডেন্ট হন, তার মানে হচ্ছে আপনি ফ্রেশ, যে আপনি মাত্র পড়াশোনা শেষ করছেন, 1-2 বছরের মাঝখানে আপনি অ্যাপ্লিকেশন করছেন। কিন্তু আপনার যদি এইচএসসি হয় যে 2012-তে 14-তে, তাহলে আপনি 4-5 বছর কি করছেন, মানে আপনি রেগুলার স্টুডেন্ট না, এটা একটা বিষয় না। স্বপন মণ্ডল ভাই, আমি স্টুডেন্ট ভিসাতে এখানে আসছি, তো আপনার এই জিনিসগুলো হচ্ছে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যখন আপনার সব কিছু ওকে আছে, ব্যাংক ব্যালেন্স A to Z ওকে আছে, তখন আপনি এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে। এখন অনেকে আছেন যারা একটু শিক্ষিত আছেন, তারা নিজে নিজে খোঁজ করতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কনসালটেন্সি যে ফার্মগুলো আছে আমরা তাদের কাছে যাই, তাদের মাধ্যমে আমরা মিডিয়া হিসেবে কাজ করি। তারা আমাদেরকে এখানে ভিসা করার ক্ষেত্রে সুযোগ সুবিধা করে দেয়, বা তারা হয়তো অনেক কিছু জানে, যেহেতু তারা এই ব্যাপারে কাজ করে। আপনার কাগজপত্র প্রসেসিংটাও খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো কাগজপত্র নিজে নিজে করতে গেলে অনেক সময় ভুল হয়, কারণ প্রথম কোনো কাজ করতে গেলে একটু ভুল হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনার উচিত, যদি আপনি আসতে চান, তাহলে আপনি যারা এসেছে এই সিস্টেমে তাদের সাথে যোগাযোগ করা, অথবা যেসব কনসালটেন্সি ফার্মগুলো আছে ওইগুলোতে যোগাযোগ করা। এখন কনসালটেন্সি ফার্মগুলোতে গেলে আরেকটা নেগেটিভ দিক হচ্ছে 5 টাকার কাজ 10 টাকা দিয়ে করতে হয়। মানে আপনার দেখা গেছে যে একটা স্টুডেন্ট ভিসাতে হয়তো খরচ হয় সব মিলাইয়া, নয়তো আপনার যদি সামান্য আপনার কেউ সহযোগিতা করে, ভাই ফ্রিতে তো করবে না, ফ্রিতে একমাত্র আপনার আপন ভাই আর বাপ সারা দুনিয়াতে কেউ করবে না, বা আপনার বোনের জামাইও যদি করে আর কি, মানে ফার্স্ট ব্লাডে যারা কানেক্টেড আছে। এখন আপনি যখন কারোর মানে হেল্প চাইবেন, তা আপনি তাকে সামান্য হাদিয়া দিতে হবে, এটা খুবই স্বাভাবিক। আপনিও নিবেন, আরেকজনও নিবে, আমিও নিব। তো যদি আপনার ওইভাবে সরাসরি কোনো মাধ্যম থাকে, সেখানে খরচ কমে যায়। কিন্তু আপনি যদি কনসালটেন্সি ফার্মের মাধ্যমে যান, তাদের মাধ্যমে আপনার একটু খরচ বেশি হবে। অনিতা আপু ধন্যবাদ। রিফাত ভাই ভালো আছি, কামাল ভাই ভালো আছি। ভাইজান, যারা অবৈধ তাদের বেতন কেমন হয়? যারা অবৈধ তার, আমি তো অবৈধ সাপোর্টই করি না, কারণ এইসব অবৈধ লোকদের কারণে বাংলাদেশ, যে কোনো বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের আপনার মান সম্মানের জায়গাটা নষ্ট হয় আপনি যখন যে কোনো একটা দেশে অবৈধ হবেন। আর স্টুডেন্টটা এখন অনেক কমাই দিছে আনা, কারণ বললাম না, ওই যে আসার পরে আপনার দেখা গেছে যে প্রথম সেমিস্টারে টিউশন ফি বাংলাদেশ থেকে দিয়ে আসছে, আর সেকেন্ড সেমিস্টারে এসে সে টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারতেছে না, ভাগ্যে যায়। তো ভাগ্যে গিয়ে 2-1 বছর যার রিজিক ভালো থাকে। আমাদের বেসে আমরা 13 জন আসছিলাম একসাথে। সালাম ভাই, আসসালামু আলাইকুম। আলামিন ভাই স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজ ছাড়া। জি, আমি বলতেছি ধারাবাহিকভাবে আমাদের সাথে আমরা যখন 13 জন আসছি, ওখান থেকে 4 জন ইলিগেল হয়ে গেছিল প্রথম সেমিস্টারেই। তো 4 জনের মধ্যে একজন 2 মাসের মাথায় ধরা খাইছে, আরেকজন মনে হয় 1-1.5 বছর ছিল, আরেকজন মনে হয় 3-4 বছর ছিল, আর একজন আছে এখনো টিকে গেছে, এখনো সে আছে দক্ষিণ কোরিয়াতে।
তো এটা খুব কম হয় এখন। অবৈধ হইয়া যে থাকাটা খুব কঠিন। বৈধদের জন্য যতটুকু সুবিধা বিশ্বের অন্যান্য দেশগুলোতে, কোরিয়া তো সেম, কিন্তু অবৈধদের জন্য খুব কঠিন আইন হয়। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ভাইয়া এম্বাসি ছাড়া কই অন্যভাবে যাওয়া যায় কিনা? না, এম্বাসিতে তো আপনার যাইতে হবে। আপনি হচ্ছে কনসালটেন্সি ফার্ম যেগুলো, ধরেন যে বিদেশি স্টুডেন্ট পাঠায় যেসব শিক্ষা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে না, ওই প্রতিষ্ঠানগুলো। রিফাত ভাই, আমি দক্ষিণ কোরিয়া আছি। তো সেকেন্ড ধাপে আপনি যখন এখানে আপনি কোনো কনসালটেন্সি ফার্মের কাছে যাবেন, অথবা আপনি কোরিয়াতে যদি আপনার পরিচিত কোনো স্টুডেন্ট থাকে যারা পড়াশোনা করতেছে, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, তারা ইচ্ছে করলে আপনার কাজটা করতে পারবে। রুবেল ভাই লিখেছেন, আমার কমেন্ট দেখেননি না, লটারি পাইলে কি কোরিয়া যাওয়া যায় এইসব জানি বস। আচ্ছা, সাইদ আজিম আমাদের সাথে কানেক্ট হয়েছে। তো যাই হোক, এরপর স্টুডেন্ট ভিসাতে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে, আচ্ছা শালম ভাই লিখছেন, কপাল আমাকে খারাপ, 10 রাউন্ডে ছিলাম। বস, এটা আসলে রিজিকের একটা ব্যাপার আছে, আপনার রিজিক থাকতে হবে। তো আপনার যদি সব কিছু ওকে হয়, ওকে হওয়ার পরে আপনি এখানে ইউনিভার্সিটিতে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ভার্সিটির সাথে মেলিং করবেন, তারা আপনাকে গাইডলাইন দিবে। আর আপনি ওইখানে ঢুকলে একটা পিডিএফ ফাইল থাকে, আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড দিলে আপনার ওইখানে টোটাল নিয়মকানুনটা, তবে ইংরেজিতে, আপনার একটু ইংরেজি দক্ষতা থাকতে হবে। আর যদি আপনি অনার্সে কোনো কোর্সে আসতে চান, বা আপনি যদি মাস্টার্সে আসতে চান, তখন আপনার আইএলটিএস লাগবে। আর আইএলটিএস এর রিকোয়ারমেন্ট যদিও 5.5 দেওয়া থাকে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে 5.5 হচ্ছে রিকোয়ারমেন্ট একদম লাস্ট। তো আপনার যতটা আইএলটিএস ভালো কোর্স থাকবে, আর আপনার রেজাল্ট যতটা ভালো হবে, গ্রেড যতটা ভালো থাকবে, পয়েন্ট যত ভালো পাবেন, অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার জন্য একটা পজিটিভ একটা ফিডব্যাক দিবে। এখন দেখা গেছে 5.5 দরকার, এখন এখানে অনেক স্টুডেন্ট আছে যারা 6.5 পাইছে। তো যখন 6.5 পাইবো, এখানে আপনার 5.5-এর সার্টিফিকেটটা তারা হাতে নিবে না, এটা আপনার খেয়াল রাখতে হবে। তবে এসএসসির রেজাল্ট খুব বেশি ইম্পর্টেন্ট না, এইচএসসির রেজাল্ট এখানে যেটা করে, এইচএসসির যে রেজাল্টটা সেটা খুব ওরা স্ট্রংলি দেখে, এসএসসিটা তারা ধরে না। এইচএসসি 2000 সাল দিছি, আমি পারবো, চেষ্টা করতে পারেন ভাই। অনেক মুরব্বীরাও আছেন, অনেক পুরনো স্টুডেন্ট চলে আসছেন। ইয়াকুব আলী ভাই, আমিও কিন্তু যাব, কিন্তু কিভাবে, আমি এটা নিয়ে কথা বলছি। তো যারা এই পর্যন্ত আমার সাথে জয়েন করছেন, আপনারা আমাকে দেখছেন আমাদের ফেসবুক পেজ উচিত কথার ভাত নাই থেকে, আমরা এখান থেকে আপনাদের নানা বিষয়ে কথা বলি, আপনাদেরকে সহযোগিতা করে ট্রাই করি। তো যারা আমাদের পেজে লাইক দেন নাই, কষ্ট করে মাঝখানে একটু লাইক দিয়ে দেন। আচ্ছা, আউল বাসার ভাই লিখছেন, টেম্পারেচার কত? আজকে মেবি -3-4 চলে, আজকে মেবি -3-4। তো যাক, আমি যেটা বলতেছিলাম, কথার মাঝখানে আবার আমার চেঞ্জ হয়ে যায়। থার্ড হচ্ছে যে, আপনি এখানে ইউনিভার্সিটিতে আপনার যখন আপনার ফাইল, যখন তারা রেজিস্ট্রেশনের ডেট আছে যে কবে নাগাদ আপনি আপনার ফাইল সাবমিট করবেন, কি কি দিতে হবে। তো কি কি দিতে হবে, স্বাভাবিক আপনার পাসপোর্ট থাকতে হবে, স্টুডেন্ট ভিসার পাসপোর্ট, অন্য পাসপোর্ট না, আপনার স্টুডেন্ট পাসপোর্ট থাকতে হবে। আপনি যখন পাসপোর্ট বানাবেন, এটা স্টুডেন্ট পাসপোর্ট বানাবেন। একটা মিনিট, শাহিদুর ভাই, হাই ভাইজান। তো যেটা বলতেছিলাম, তারপর আপনি ইউনিভার্সিটিতে তাদের যে রেজিস্ট্রেশন ডেট থাকে, সেই ডেটের মধ্যে আপনি আপনার ফাইল সাবমিট করবেন। তো ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনার সরাসরি কাগজপত্র পাঠাইতে হয় না, ওইখানে আপনার অনলাইনে স্ক্যানিংয়ের মাধ্যমে আপনি ফাইল বানিয়ে তাদের ওয়েবসাইটে আপনি আপলোড করে দিবেন। সেইখান থেকে আপনি যখন সিলেকশন হবেন, আর যেটা অনার্স কোর্স বা মাস্টার্স কোর্সে, আপনাকে যেটা করতে হবে, আপনার কাগজপত্র এখানে ইমেইলের মাধ্যমে, ইমেইল বলতে আপনার ইলেকট্রনিক মেইল বা আপনি কাগজপত্র সরাসরি এখানে ভার্সিটিতে আপনার পাঠিয়ে দিতে হবে কুরিয়ারের মাধ্যমে। তো সেখানে যখন পাঠাবেন, ভার্সিটি যখন আপনাকে সিলেকশন করবে, সিলেকশনের আগে আপনার কাগজপত্র দেখে তারা আপনাকে ফোনে ইন্টারভিউ নেবে। হাসান ভাই, আমার গ্রামের বাড়ি হচ্ছে ইসাপুরা। বাসার ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। ইয়াকুব ভাই, থ্যাংক ইউ। তো আপনার যখন সিলেকশন হবেন, সিলেকশন হওয়ার পরে আপনি যখন ফাইল এখানে সাবমিট করলেন, ভার্সিটিতে যদি হয়তো ডিপার্টমেন্টে 20 জন স্টুডেন্ট নেবে, 100টা ফাইল পড়ছে, ইন্টারভিউ হবে ফোনে। আপনার ইন্টারভিউটা হয়তো 2 থেকে 4 মিনিট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি টিকেন, তখন আপনাকে প্রাথমিক নির্বাচন করা হবে ভার্সিটি থেকে, সেটা আপনাকে আপনার ইমেইলের মাধ্যমে তারা আবার আপনাকে জানাই দিবে। তো জানানোর পরে আপনার যেটা থাকবে যে, এরপর আপনি টিউশন ফি পেমেন্ট করতে হবে। তো টিউশন ফি কোরিয়াতে স্টুডেন্ট ভিসাতে মিনিমাম $2000 থেকে প্রায় $2600-2700 ভিতরেই বেসিক্যালি আপনার টিউশন ফিটা থাকে। তো আপনি টিউশন ফি পেমেন্ট করার পরে আপনার ভার্সিটি থেকে ভর্তির কাগজপত্র সব বাংলাদেশে পাঠিয়ে দিবে আপনার ঠিকানায়। তারপর বাংলাদেশ থেকে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার যে হেলথ চেক আপ, এরকম নানান ধরনের বিষয় আছে যেগুলো এম্বাসি থেকে আপনাকে জানিয়ে দিবে। তো ওই সবগুলো নিয়ে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করবেন।
আর আপনার কাগজপত্রগুলো বাংলাদেশে যে এডুকেশন মিনিস্ট্রি আছে, তারপর বোর্ড থেকে, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে, এম্বাসি থেকে অ্যাটেস্টেড করাতে হবে। অনেক ধারাবাহিক কাজ আছে। তো ওইগুলো কমপ্লিট করার পরে আপনি যখন বাংলাদেশের কাগজপত্র হাতে পাবেন, তারপর আপনি এম্বাসিতে গিয়ে সাবমিট করবেন। যদি আপনার রিজিক ভালো থাকে আপনি ভিসা পাবেন, যদি ভালো না থাকে তাহলে পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার সিস্টেমটা। আর ইপিএসেরটা আমি প্রথমে বলে দিয়েছি। বিজনেসের কি প্রসেসিং আছে, ফরেনারদের জন্য কোনো ফরেনারদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা মেহেদী ভাই? জি, এটা অবশ্যই, এটা সব দেশে আছে। তবে অ্যামাউন্ট আপনার ডিপেন্ড করে যে আপনি কত টাকা নিয়ে আসবেন। এই দেশে ব্যবসা করতে অনেক অনেক টাকার দরকার ভাই। ঠিক আছে, আমাদের আরব দেশে তো মোটামুটি অল্প কিছু টাকা হলে হয়, ইটালিতেও অল্প কিছু টাকা হলে হয়, আমি জানি ফ্রান্সেও আপনার লাখ 20 টাকা ইনভেস্ট করলে হয়, কিন্তু এইখানে অনেক টাকা লাগে আপনার বিজনেস ভিসা করতে। ইয়াকুব ভাই আপনি মনে হয় মাঝখানে জয়েন করছেন বস, একদম প্রথম থেকে শুনবেন। আমি কোরিয়া আসার জন্য যে দুইটা সিস্টেম আছে বেসিক্যালি, আর হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে যারা, তাদের হচ্ছে আপনার যদি অরিজিনাল সব কিছু থাকে, ট্যুরিস্ট তো ট্যুরিস্টই, যারা বাংলাদেশের বড় লোকের ফ্যামিলির সন্তান তার জন্য সব দেশের দরজা খোলা থাকে। আর হচ্ছে যে ফ্যামিলি ভিসা হচ্ছে, তো অবশ্যই আপনি যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী, আপনি তাদেরকে ইচ্ছা করলে ফ্যামিলি ভিসা হিসেবে আনতে পারবেন। তবে বাবা মাকে আনা যায়, লং টাইম রাখা যায় না, ভাইকেও আনা যায়, 3 মাস 6 মাসের বেশি রাখা যায় না। বিজনেস করার জন্য মেহেদী ভাই, বিজনেস করার জন্য সুবিধা আছে, কিন্তু আপনার হিউজ টাকা থাকতে হবে, 2, 4, 20, 50 লাখ টাকা হবে না। আব্দুল কালাম ভাই ব্যাংক স্টেটমেন্ট কত লাগে? ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার যদি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য হচ্ছে $9,000, আর অনার্সের কোর্সের জন্য হচ্ছে $18,000। নজরুল ভাই, না আমি আজকে কল নিব না, আজকে জাস্ট আমি এই বিষয়গুলো ইনফরমেশন দিতে আসছি। আমি একটু পরে গানের লাইভে যাব, যারা গানের লাইভ দেখতে চান, অনেকদিন ধরে বলছেন গানের কথা, তো আমি গ্রুপ থেকে গানের লাইভে যাব। পেজ থেকে এটা শেয়ার হবে, যারা আমাদের পেজে লাইক দেওয়া নাই কষ্ট করে, আমি সবাইকে বলবো যে আমার পেজটাতে একটু আপনারা কষ্ট করে লাইক দিবেন, যেহেতু আমাদের নতুন পেজ, আর আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে। আরিফ বিল্লাহ ভাই ভালো আছে, অবৈধ শ্রমিকদের বেতন কত টাকা প্রায় পড়ে? অবৈধ যারা আছে তাদের জন্য সুবিধা কোনটা অসুবিধা কোনটা আমি আপনাকে বলি। এখন কোরিয়াতে যারা বৈধ শ্রমিক আছে, বৈধ শ্রমিক যারা আছে কোম্পানিতে কাজ করে, তাদের বেতন মিনিমাম 2 লক্ষ টাকা। আর আপনি যখন অবৈধ হবেন আপনার বেতন কমবে, নাম্বার 1। কারণ অবৈধ শ্রমিক যদি ধরা খায়, কোম্পানির মালিকের উপরে বাংলাদেশ থেকে 20 থেকে 25 লক্ষ টাকা জরিমানা হয়। হ্যাঁ, তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। তারপরে হচ্ছে যে আপনার তো মানে জেল টেল খাটাবে না, বাংলাদেশে সরাসরি পাঠিয়ে দিবে, কিন্তু মালিকের উপর একটা বিশাল ধাক্কা আছে। তারপর হচ্ছে যে সিকিউরিটির ব্যাপার, এখন আপনি ভারী কাজগুলো করতেছেন না বস, এখনো সিটিজেন হয় নাই। আচ্ছা, ইয়াকুব ভাই লিখছেন আমি তো অনেক গরিবের সন্তান। আচ্ছা, সালেক ভাই কেমন আছি? ভালো আছি। সাইকুল ইসলাম ভাই হ্যালো ভাইয়া। আচ্ছা, আজাদ ভাই মাত্র জয়েন করছেন। এখন অবৈধদের জন্য নেগেটিভ যেসব দিকগুলো, নাম্বার 1 হচ্ছে আপনি যদি অবৈধ হয়ে ধরা খান, আপনাকে মেবি 2 থেকে 3 বছর আর কোরিয়া ঢোকার কোনো ওয়ে নাই। সেকেন্ড হচ্ছে, আরেকটা হচ্ছে যে অবৈধ যখন আপনি হবেন, আপনি বৈধ থাকলে অনেক ধরনের সুবিধা পাবেন মালিক থেকে। মালিক আপনাকে ইচ্ছে করলে বেতন মাইরা দিতে পারবে না। আপনি অসুস্থ হলে, ধরেন আপনি কোরিয়াতে কাজ করতে এসে আপনার একটা হাতের আঙ্গুল কেটে গেছে, একটা আঙ্গুলের জন্য আপনি মিনিমাম বাংলা টাকা 7 থেকে 8 লক্ষ টাকা পাবেন। একটা আঙ্গুল যদি এরকম একটা আগাও পড়ে যায়, হ্যাঁ, আপনি 8 থেকে 10 লক্ষ টাকার উপরে পাওয়া যায় একটা আঙ্গুলের জন্য। সেটা হচ্ছে আপনি যদি বৈধ থাকেন। আর অবৈধ হয়ে আপনি যদি মনে করলেন মারাও যান, আসলে এটার সম্পর্কে মানে খুব বেশি কিছু হবে না। মেহেদী হাসান ভাই, আপনি কি বিজনেস করতে চান? এটা আপনি বললাম না যে আপনার অ্যামাউন্টের বিষয় আছে। আপনি এখানে কোরিয়াতে ব্যবসা করতে চাইলে অনেক টাকার প্রয়োজন, 1 কোটি প্লাস আপনার চিন্তা করতে হবে এখানে যদি আপনি বিজনেস ভিসা টিসা করে করতে চান। রাতে খাইছেন আজাদ ভাই? জি, আমি রাতে খাইয়ে আসছি, আমি ডিউটিতে আছি। তো যারা নতুন আছেন সবাইকে আবারও আমাদের ফেসবুক পেজ উচিত কথার ভাত নাই পেজে স্বাগতম। আমরা বেসিক্যালি এই পেজ থেকে রাজনৈতিক অনেক বক্তব্য প্লাস সামাজিক ইস্যুতে বা নানান ধরনের আপনাদের জিজ্ঞাসামূলক যে বিষয়গুলো থাকে আমি চেষ্টা করি তথ্য সহ আপনাদেরকে জানানোর। তারপরে কোথাও ভুলভ্রান্তি হতে পারে, যদি ভুলভ্রান্তি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি আর 10 মিনিট আছি স্টুডেন্ট ভিসা বা ইপিএস ভিসার জন্য। ইসাপুর কোন জেলা? ইসাপুর ভাই কুমিল্লা জেলার মধ্যে। আমি ইন্ডিয়ান, হ্যালো, বাট লাভ করি বাংলাদেশ। আমজাদ ভাই থ্যাংক ইউ। সাদিয়া, এই পেজ থেকে আমি গানের লাইভ করি না, এই পেজ থেকে আমার লাইভ শেয়ার হয়, আপনি পেজে লাইক দিয়ে রাখেন। আমি একটু পরে আমাদের আরেকটা গ্রুপ আছে, গ্রুপে যাব, গ্রুপ থেকে গানের লাইভে যাব। আজকে হিন্দি গানের লাইভে যাব। অনেকদিন ধরে আমাকে অনেকে বলতেছেন গানের লাইভ কেন যায় না, ভালো লাগে বাংলা ল্যাঙ্গুয়েজ। আমজাদ ভাই থ্যাংক ইউ যে আপনি আমাদের বাংলা ভাষা পছন্দ করেন। আচ্ছা, মুজাহিদুল ভাই, এখন হচ্ছে রাত্র 1:30 বাজে, আমার এখানে রাত্র প্রায় 1:30 বাজে। রবেল ভাই, এটা সুপার শপ, এগুলো হচ্ছে বিড়ির প্যাকেট ভাইজান। শালিকুল ইসলাম শালিক ভাই, ব্যাংকে 1 কোটি দেখাতে হবে বাংলাদেশেতে না। এখানে আপনি যদি বিজনেস ভিসা আসতে চান, সেটা বিজনেস ভিসা যে আপনি এখানে এসে ব্যবসা করবেন, তো এই দেশে একটা ছোট একটা টং দোকান দিতে গেলেও ভাই 2, 4, 20 লাখ টাকা লাগে।
আচ্ছা, লেখাপড়া না করলে ইয়াকুব ভাই আপনার জন্য আপাতত কুরিয়ার কোনো সিস্টেম নাই ভাইজান। লাইক গ্রোসারি শপ না, গ্রোসারি শপ না, এটা হচ্ছে সুপার শপ। গ্রোসারি হচ্ছে মুদি দোকান, এটা মুদি দোকান টাইপের না, এখানে হচ্ছে আপনার ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। আচ্ছা, ঢাকাতে দেখছেন না আগুরা মিনা বাজার টাইপের। হ্যাঁ, তো তারপরও উপরে যে দেওয়া আছে নাইম ইলি আইডিটা আমার, অনেকে আমার আইডি খোঁজেন, পেজ থেকে লাইভে গেলে আইডি পাইতে সমস্যা। তারপর উপরে আমার ফেসবুকের আইডি দেওয়া আছে নাইম ইলি, যাদের প্রয়োজন হয় আমার ফেসবুকে কানেক্ট থাকবেন। বস আমি কাউকে অ্যাড দিতে পারি না, আপনি আমাকে রিকোয়েস্ট হতে করতে পারবেন না, ফ্রেন্ডে আমার ফুল হয়ে গেছে, তো আপনি ফলো করে রাখবেন। আর যদি আপনার কোনো কথা থাকে মেসেঞ্জারে নক দিবেন। রফিকুল ইসলাম বিএম ভাই, স্টুডেন্ট ভিসায় কাজের পারমিট কেমন থাকে? রফিক ভাই আপনার কমেন্ট হতে আমি খেয়াল করিনি বস। স্টুডেন্ট ভিসায় কাজের পারমিট হচ্ছে আপনার উইকলি, এখানে হচ্ছে সপ্তাহে 2 দিন বন্ধ, 5 দিন হচ্ছে আপনার ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডেতে আপনার হচ্ছে 20 থেকে 25 ঘন্টা। আর যেটা উইকেন্ড মানে আপনার স্যাটারডে সানডে, শনি রবিবার, ওই 2 দিন আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো কাজ করতে পারেন। আর এখানে ভার্সিটির ক্লাস হয় বছরে 8 মাস, আর 4 মাস বন্ধ থাকে। ওই ভ্যাকেশনে আপনার স্বাধীনতা, তবে কাজের পারমিশন লাগাইতে হবে। জসিম ভাই, আমি কুরিয়াতে যাইতে চাই কাতার হইতে বসে এখানে আসার সুযোগ নেই, কাস্টমারের বড় আনাগোনা কম দেখি। হ্যাঁ, এই টাইমে কাস্টমার কম থাকে। ইয়াকুব আলী ভাই, না এখন এই পেজ থেকে না, আমি অন্য গ্রুপ থেকে লাইভে যাব। ভাই আমি আগেও ফরাদ ভাই লিখছেন, ভাই আমি আগেও সাউথ কোরিয়ার কথা বলছি আমার ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা। মুস্তাকিম বিল্লাহ, আমি বিএ পাস, আমি কি যেতে পারবো? জি অবশ্যই যেতে পারবেন। আপনার আচ্ছা কবে বিএ পাস করছেন? আর নর্মালি সাউথ কোরিয়া হচ্ছে আপনারা কম বেশি জানেন যে এখানে বেসিক্যালি আপনার টেকনোলজির দেশ, প্রযুক্তির দেশ। তো যারা আর্টস একটা সাবজেক্ট, এটা মানে বাংলাদেশেই আমাদের এই যে পড়ায় আর কি, এইসব দেশে এগুলো এতটা বেশি ভ্যালু নাই। আর রায়হান ভাই লিখেছেন হাই, রোবেল ভাই লিখেছেন আমি স্যালারি কত পাই? ওই মেয়ে আপনি জানেন না, মাইয়াগো বয়স আর বেটাগো টাকার কথা জিগাইতে নেই ভাই, গরিব মানুষ 15-20 হাজার টাকা পাই। আমি ইমন ইমরান, দুবাই থেকে আসা যায়? আপনি ট্যুরিস্ট ভিসায় হয়তো দুবাই থেকে আসা যায়, কিন্তু আপনি যদি পার্মানেন্টলি ঢুকতে চান বা লং টাইম থাকতে চান ওয়ার্কিং সিস্টেমের জন্য, আপনি বাংলাদেশ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আবু বকর ভাই লাভ ইউ। মানিক সরকার ভাই ভালো আছি, কেমন আছেন? তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করবেন। আর যারা আরও বেশি জানতে চান, আমাদের পেজে আগে লাইক দেওয়ার পরে আপনার জন্য ওইখানে আপনার মেসেজিং অপশন আসবে, আপনি মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় মতো আপনাদের মেসেজগুলো দেখে রিপ্লাই করে দিব। তবে অবশ্যই আমাদের পেজটাতে লাইক করে দিবেন, ছোট পেজ। আর নিজেদের ফ্রেন্ড সার্কেলের যারা আছে অবশ্যই ইনভাইট করবেন পেজটাতে লাইক করার জন্য, এতটুকু আপনাদের থেকে আমি আশা করি করবেন। তো আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন আমি জানি না, কে কোথা থেকে আছেন আমার সাথে। আর আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে একটু আর্লি করেন, আমি আসলে একটা গানের লাইভে যাব, সেই কারণে আর খুব বেশি আজকে সময় দিতে পারছি না। ভাই সিওই কি, আচ্ছা কই কি কুরিয়া ইমিগ্রেশন থেকে দেয়? সিওই ভাই আমি বুঝি না আপনার সিওই কি, এটার পুরোটা মিনিংসটা তো আমার খেয়াল নাই ভাই। আমি কি যদি একবার বাবু বকর ভাই, একদম যারা লাইভটা মাঝখানে ঢুকেছেন, আমি একদম তাদেরকে বলবো যে লাইভটা শেষ হওয়ার পরে প্রথম থেকে দেখে নেবেন। আমি একদম ফার্স্ট থেকে কিন্তু ধারাবাহিকভাবে এগুলো বলে দিচ্ছি। ভাই আমার ভাষা শেখানোর স্যার কোরিয়া আছে, ওনার সাথে যোগাযোগ করে যাওয়ার ব্যবস্থা হবে না ভাই। এই যে আমি এটাই বলছিলাম যে কোরিয়াতে কিন্তু আপনার কোনো মিডিয়া দিয়ে আসা যায় না। মিডিয়া দিয়ে আসতে পারবেন আপনি যদি বিয়ে করেন, কোরিয়া থাকে কোনো মেয়ে আপনার বিয়ে করে নিয়ে আসে ওইরকম। আর হচ্ছে যে মানে ফ্যামিলি ভিসাতে, আর ওই যে ব্যক্তিগত মালিকানার যে ভিসাগুলো আছে এগুলো হচ্ছে সব ফাও, এগুলো থেকে খুব সাবধান থাকতে হবে। ট্যুরিস্টে আসতে চাইলে ব্যাংকে কত দেখাতে হবে? ব্যাংকে কত দেখাতে হবে না, ট্যুরিস্টে জেনে আসতে চান তার বাপের তো পয়সার অভাব নাই ভাই। আপনার বুঝতে হবে যে আপনি দক্ষিণ কোরিয়া ট্যুরিস্টে আসবেন মানে আপনার হিউজ অ্যামাউন্ট আছে, তো এটা অনেক টাকাই লাগবে আপনার ব্যাংকের। তারপর হচ্ছে যে আপনার ট্যাক্সের কাগজপত্র, এগুলো অনেক ঝামেলা আছে। মুজাহিদুল ভাই, আমি সৌদি আরব থেকে আছি। না কোরিয়ানরা কিন্তু আপনার বিজনেসের প্রজেক্টে আমি একটু জানাবেন প্লিজ, সেখান থেকে নাগরিকরা ইংলিশে কথা বলতে পারে না। এখানের মানুষ ইংরেজি বোঝে না ভাই, 2% মানুষ ইংরেজি বোঝে, একদম পিচ্ছি বাচ্চারা ভালো বোঝে। সিঙ্গাপুর থেকে বসির ভাই আছেন, ধন্যবাদ। মালয়েশিয়াতে এখন যে আমাদের সাথে 1 ঘন্টা, আপনার 1 ঘন্টা ব্যবধান। মুজাহিদুল ভাই সৌদি আরব থেকে আছেন, ধন্যবাদ। তো যারা আছেন আমার সাথে, আপনারা আমাকে দেখছেন আমাদের ফেসবুক পেজ উচিত কথার ভাত নাই থেকে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আচ্ছা সার্টিফিকেট এলিজিবিলিটি এটা বাস আমি জানি না এটা সম্পর্কে, যেটা কি এম্বাসি থেকে দেয় না কই থেকে দেয়, কোরিয়া থেকে দেয়। রাশেদ খান ভালো আছেন নি ভাই? ভাই ভালো আছে, আপনি কিরাম আছেন?
তো সবাইকে বলবো কষ্ট করে যারা আমাদের পেজটাতে দেখছেন, আমাদের পেজটাতে একটু লাইক দিয়ে রাখবেন। নতুন পেজ, আপনাদের সাপোর্টিং প্রয়োজন। ইতালি থেকে ট্যুরিস্ট ভিসা, ইতালি থেকে আপনি ইজিলি আসতে পারবেন সোলাইমান হোসেন ভাই। আমি জানি না কি লাগবে, তবে আপনি ইতালি থেকে আসতে পারবেন। আমার মনে হয় যে এটা খুব ইজি হবে, কারণ স্বাভাবিক ইতালি, তবে ইতালির ইকোনমিক্যাল অবস্থা কোরিয়া থেকেও খারাপ এখন বর্তমানে, যেটা বাস্তবতা। কোরিয়া কোথায় কে কি সুমন ভাই বুঝি নাই কোরিয়ায়। আচ্ছা, কোরিয়ায় কুত্তা খায়? কুত্তা যে খায় না তা না, খায়, কিন্তু আপনি জানেন যে যেই কুকুর খায় কোরিয়াতে, আমরা মনে করি যে বাংলাদেশে নেড়ি কুত্তা রাস্তাঘাটে দৌড়ে মানুষে গেড়ি বেড়ায় মারে, ওই কুকুর না। এখানে যেই কুকুর খায় এগুলা হচ্ছে অন্য ধরনের কুকুর। এটা আপনার খুব দাম, ছোট ছোট কুকুর। আমি দেখছি যে খুব বড় ধরনের, আমরা বাংলাদেশে ধরেন কথার কথা যে খুব পয়সাওয়ালা ফ্যামিলিতে মাঝে মাঝে এক্সেপশনাল কিছু খাবার খায় না, তো কোরিয়াতে কুত্তা কিন্তু সবাই খাইতে পারে না। আর আমরা বাংলাদেশের মতন কুত্তা না যে আপনি রাস্তাঘাটে পাইবেন ওখান থেকে খায়া ফেলবেন। হ্যাঁ, এদেশে মানুষ কুকুর পালে, তবে খাওয়ার জন্য যে কুকুর থাকে ওইগুলো আলাদা আর খুবই এক্সপেন্সিভ। এটি সব কোরিয়ান খাইতে পারে না। কোরিয়ায় ভাষা না জানলে কি যাওয়া যাবে? কোরিয়ায় ভাষা না জানলে আপনি তো কিভাবে আসবেন? ভাষা তো জানতে হবে। ভাষা আপনি বাংলাদেশ থেকে শিখা না আসলেও, আপনি আইএলটিএস দিয়ে চলে আসলেও, আপনি এখানে এসে আপনাকে ভাষা শিখতে হবে, না তো কাজকর্ম পাবেন না। আর আপনি চা দোকানে একটা লুক রাখলেন, আপনি বাংলাদেশে ধরেন একটা লুক রাখলেন আপনার চা দোকানের টং দোকান, এতে কাম হইলো মনে করলেন যে আপনার চা দে কাস্টমার। এখন যাই তো মিনিমাম কাস্টমারের জিগায় যে ভাই কি দিমু, কয় বাতি যা দুধ চা দে বা রং চা দে, লিকার একটু বাড়াই দিস, চিনি একটু কমাই দিস, এগুলো একটা ইনস্ট্রাকশন থাকে। আর আপনি এমন একজন একটা চাইনিজরা যদি বাংলাদেশের টং দোকানে রাখেন, এতে বুঝবেন এতে কি কইছি আমরা, যে লিকার বাড়াই দিস, পরে চা এতের মুখ বেড়ে আমার মুখ। তো এরকম আপনি এখানে আসলেও যদি ভাষা না জানেন, তো বেসিক্যালি আপনার আইএলটিএস দিয়ে যারা আসে, অনার্সে বা মাস্টার্সে যারা আসে, বেসিক্যালি এখানে আসার পর ভাষা শিখতে হয়। আর আপনার কাজের পারমিট লাগাইতেও আপনার ভাষা লাগবে। সোহেল ভাই, গান শুনতে হলে পেজে লাইক দিয়ে রাখেন। একটু পরে আমি অন্য একটা জায়গা থেকে লাইভে যাচ্ছি, কথা শোনার জন্য লাইভ দেখি। হুমায়ুন কবির ভাই ধন্যবাদ। আচ্ছা, তো আমি একদম লাইভের শেষ পর্যায়ে যারা আছেন আমাদের সাথে, ধন্যবাদ সবাইকে। উচিত কথার ভাত নেই পেজটা আপনাদের, এটাতে আপনারা লাইক দিয়ে রাখবেন। তো যেহেতু আমি প্রবাসে আছি, প্রবাসীদের নিয়ে একটা গান ছিল, একটা গান কি জানি লিখছিলাম, এটার 4 লাইন আমি করে দিচ্ছি, অনেকে গান শুনতে চাচ্ছেন। তো বেসিক্যালি আমি এখন এই পেজ থেকে সহজে আমি গানের লাইভ করি না, তারপরে একটা গানের 4 লাইন করে দিচ্ছি আপনাদের জন্য। যেহেতু আমরা প্রবাসে থাকি, আর যারা আমার লাইভ দেখছেন, ভাই অস্ট্রেলিয়া যাইলে কি পরে যাইতে পারবো? আমি বুঝিনি আলামিন ভাই। তো আমি প্রবাসীদের নিয়ে একটা আমার গান লেখা ছিল, যদিও একটা জনপ্রিয় হিন্দি গানের সুরে, তো সেই গানটার 4 লাইন আমি করছি। আচ্ছা, আমি আমার মাইক্রোফোনটা দিয়ে করছি, তাহলে শুনতে ভালো লাগবে। এই গানটা আমার লেখার 4 লাইন আমি করছি। ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায়, ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায়। ভুল লাগেছে, এটা লিরিক্স ভুল লাগেছি। আচ্ছা যাক, আমি একটু পরে লাইভে যাচ্ছি, গানের লাইভে। তো যারা আছেন আমার সাথে আমাদের লাইভে জয়েন করুন, বা এই পেজে লাইক দিয়ে রাখেন। আমি একটু পরে গ্রুপ থেকে যাচ্ছি, পেজে শেয়ার হবে, যদি লাইক দিয়ে রাখেন তাহলে পেয়ে যাবেন। আর ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর আমাদের পেজটাতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে যাবেন। আমাদের লাইভ থেকে বের হওয়ার আগে যে যেখান থেকে দেখেছেন, শেয়ার লাইভ হয়তো অনেকে দেখছেন। আমাদের বেসিক্যালি লাইভটা চলছে উচিত কথার ভাত নাই থেকে, আর আমি ছিলাম নাইম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। রাশেদ খান লিখেছেন, লুকের ভাই এখন 2 হাতে খান না, আমি সবসময় ডান হাতে খাই। ঠিক আছে, বি পজিটিভ, পজিটিভ থিঙ্ক করেন। নাইট মুন্তাসির, মাউন ভাই, নাজুন ভাই, এটা হচ্ছে একটা সুপার শপ। এক্সেলেন্ট ভাই। আব্দুল গনি ভাই লিখছেন এটা কিছু একটা সুপার শপ। আচ্ছা, একজন ভাই রাশেদ ভাই যেটা বললেন যে লুকের ভয়, ভাই আমি লুকেরও খুব কম ভয় পাই। আর ফেসবুকে যারা আছে আমি তাদেরকে ভয় পাই না। নাম্বার 1 হচ্ছে যে ফেসবুকের অর্ধেক হচ্ছে ফেক আইডি, আর 2 নাম্বার হচ্ছে ফেসবুকে আপনি আমার ভালো বললেও কি হবে আর গালি দিলেও কি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আইডেন্টিটির জায়গা। তবে সব কিছুতে আপনি পজিটিভ থিঙ্ক করবেন। ঠিক আছে, আমি ডান হাতে খাইলে লোকে আমার কি বলবে, বাম হাতে খাইলে সেটা কথা না, যেটা আমার সুন্নাত সেটা আমি কিভাবে করতে হবে। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ভাইজান। কায়েশ ভালো আছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি গ্রুপের লাইভে যাচ্ছি। আর যাওয়ার আগে আবার একবার রিকোয়েস্ট থাকছে,
যে লাইভটা থেকে বের হয়ে আমাদের পেজটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কুরিয়ার ব্যাপারে, আমি যাওয়ার আগে আবারও বলছি, কুরিয়াতে ব্যক্তি মালিকানায় কোনো ভিসা নাই। কেউ যদি বলে আপনাকে আমার দোকান আছে, তোর দোকানে কাজ দেবো, আমার কোম্পানিতে নেমো, হ্যাঁ এগুলা, বা আমি বইয়ে সেলে একটা ব্যবস্থা করে দেবো, এগুলো সব ভাওতাবাজি, এগুলোতে ভুলও পা দিবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।